1968 সালে স্কাইভিউ বিল্ডিং এ এক উদ্বোধনী অনুষ্ঠানে ঘটে যাওয়া ভয়াবহ এক দুর্ঘটনা যা অসংখ্য মানুষের জীবন কেড়ে নেয়। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই সময়ের এক নারী তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা নিয়ে অনেককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে বাঁচানো সেই জীবনগুলো একে একে অন্যভাবে হারিয়ে যেতে থাকে। বহু বছর পর আইরিসের নাতনি স্টেফেন তার দাদির দেখা সেই একই স্বপ্নের জালে আটকা পড়ে। সে কি পারবে তার পরিবারের উপর ধেয়ে আসা এই মৃত্যুর চক্র ভাঙতে, নাকি নিয়তি হবে শেষ কথা? এই জটিল রহস্যের গভীরে প্রবেশ করতে দেখতে থাকুন আমাদের আজকের এই এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় 1968 সাল দেখিয়ে। গল্পের মূল চরিত্র পল তার প্রেমিকা আইরিসকে নিয়ে একটি নবনির্মিত স্কাইভিউ বিল্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিল। আইরিস এই চমকে ভীষণ আনন্দিত হয়েছিল, কারণ সে সময় এটি ছিল শহরের সর্বোচ্চ ভবন। আরও আশ্চর্যের বিষয়, এটি নির্ধারিত সময়ের 6 মাস আগে নির্মাণ কাজ সম্পন্ন করেছিল। এখন তাদের দুজন ছাড়াও শত শত মানুষ সেখানে জড়ো হয়েছিল। উদ্দেশ্য ছিল টাওয়ারের উপর থেকে অসাধারণ দৃশ্য উপভোগ করা। কিন্তু লিফট যখন উপরের দিকে উঠতে থাকে, আইরিসের মনে এক অজানা আতঙ্ক ভর করে। তার মনে হতে থাকে হয়তো কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। উপরে পৌঁছে তারা দেখতে পায় সেখানে ইতিমধ্যে শত শত মানুষ নাচ, গান আর উল্লাসে পার্টি উপভোগ করছে। এই বিশাল আয়োজনটি প্রত্যক্ষ করতে সেদিন বহু লোক সমাগম হয়েছিল। তবে পল জানতে পারে মানুষের সংখ্যা এতটাই বেশি যে আজ তাদের জন্য কোনো টেবিল ফাঁকা নেই। তাই নিচে ফিরে যাওয়া এড়াতে তারা অতিথি সাজার অভিনয় করে এবং বাকিদের সাথে পার্টিতে মেতে ওঠে। এরই মধ্যে আইরিস যখন কিনারে দাঁড়িয়ে বিল্ডিং এর উচ্চতা দেখছিল, হঠাৎই তার মন খারাপ হয়ে যায় এবং সে দ্রুত ওয়াশরুমের দিকে ছুটে যায়। এদিকে পার্টির ভেতর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা ইঙ্গিত দিচ্ছিল যে খুব শীঘ্রই একটি বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। একটি শ্যাম্পেনের কর্ক ছিটকে গিয়ে একটি ধারালো বস্তুকে গাছের উপর আঘাত করে এবং সেই ফ্লোরের কাজটি ভেঙে যায়। যদিও সবাই নাচানাচিতে মগ্ন থাকায় কেউই সেদিকে মনোযোগ দিতে পারে না। অন্যদিকে আইরিস বাথরুমে একটি শিশুকে দেখতে পায় যে একা বসেছিল। শিশুটির মা আইরিসকে দেখে বুঝতে পারে তার শারীরিক অবস্থা ভালো নয়, কারণ আইরিস গর্ভবতী ছিল। আইরিস যদিও বিষয়টি আগে থেকেই জানতো, তবে সে আজ পলকে জানানোর সিদ্ধান্ত নেয়। তবে তার ভয় ছিল পল হয়তো তার গর্ভবতী হওয়ার কথা শুনে তাকে প্রত্যাখ্যান করতে পারে। ঠিক সেই মুহূর্তে পল নিজে আইরিসকে বিয়ের প্রস্তাব দেয়। আইরিস যখন পলকে তার গর্ভবতী হওয়ার কথা জানায়, তখন পল উল্টো আরো বেশি আনন্দিত হয়। তারা অবশেষে খুশি যে তারা আবার একত্রিত হতে চলেছে। ঠিক তখনই পেছনে একটি শিশু ক্রমাগত কিছু মুদ্রা নিচে ফেলছিল। একজন প্রহরী তাকে থামতে বলে যাতে সে এমনটা না করে, কারণ নিচে মুদ্রা পড়লে কেউ আঘাত পেতে পারে। কিন্তু প্রহরী ফিরে যাওয়ার পরও শিশুটি মুদ্রা নিচে ফেলা চালিয়ে যায়। এর মধ্যে একটি মুদ্রা বাতাসে উড়ে গিয়ে বিল্ডিং এর লিফটের মেশিনে আটকে যায়। ভেতরে আইরিস এবং পল একে অপরের সাথে খুব আনন্দে ছিল। তারা তাদের জীবন নতুন করে শুরু করতে চলেছিল। ঠিক তখনই সে মুদ্রা আটকে যাওয়ার কারণে বিল্ডিং এর কিছু স্ক্রু একে একে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এরপর একটি চেইন রিঅ্যাকশন শুরু হয়। প্রথমে একটি গ্যাস লিক হয়, তারপর কাঁচ দিয়ে তৈরি ডান্স ফ্লোরটি হঠাৎ করেই ভেঙে যায়, যার ফলে অনেক লোক তখনই নিচে পড়ে যায়। আইরিস দেখতে পায় পল ঝুলে আছে। সে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পলও নিচে পড়ে যায়। ততক্ষণে চারদিকে ছোটাছুটি শুরু হয়ে গেছে। সবাই নিজের জীবন বাঁচাতে নিচে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু আগে যে গ্যাস লিক হয়েছিল তার কারণেই চারদিকে আগুন লেগে যায়, যার ফলে আরো অনেক লোক মারা যায়। অন্যদিকে বাকি বেঁচে থাকা লোকেরা বিল্ডিং এর অন্যদিকে দৌড়াতে থাকে। যখন কিছু লোক সিঁড়ি দিয়ে নামতে চাইছিল, তখন সেটাও ভেঙে যায়। অর্থাৎ এখন নিচে যাওয়ার একমাত্র রাস্তা শুধু লিফটই বাকি। কিন্তু এখানে ভিড় বেশি হওয়া আইরিস লিফটের ভেতরে ঢুকতে পারে না। এদিকে লিফটে অনেক লোক ভরে যায়, যার ফলে লিফটটি নিচে পড়ে যায় এবং তাতে থাকা সবার ভয়ঙ্কর মৃত্যু হয়। এখন আইরিস ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল। এই ধ্বংস হতে থাকা বিল্ডিং এর মধ্যে সে নিজেও নিচে যেতে পারছিল না, আর এত উঁচু থেকে কেউ নিচে পড়লে তারও বাঁচার সুযোগ নেই। ততক্ষণে বিল্ডিং এর এক পাশ ভেঙে গেছে এবং সেখান থেকে বাকি সবাই নিচে পড়ে যাচ্ছে। আর তখনই সে একটি বাচ্চার আওয়াজ শুনতে পায়। এটা আসলে সেই শিশুটি ছিল যাকে সে শুরুতে দেখেছিল। তাই আইরিস এখন নিজেকে এবং তাকে বাঁচাতে দৌড়ায়। তবে সেও নিচে পড়ে যেতে থাকে। সে অনেকক্ষণ ধরে এক হাতে ঝুলে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে তার আঙ্গুলও ভেঙে যায় এবং তারা দুজন নিচে পড়ে যায়, আর শেষমেশ সবাই মারা যায়। ঠিক তখনই জানা যায় এই সবকিছু স্টেফেনের নামের একটি মেয়ের স্বপ্ন ছিল। সে এখন তার কলেজের ক্লাসে উপস্থিত আছে। স্টেফেন আইরিসের স্বপ্ন গত 2 মাস ধরে দেখছে এবং সে আজও এ বিষয়ে তার বন্ধুকে জানায়। আসলে সে ছিল আইরিসের নাতনি, কিন্তু তার
ভাবনা ছিল কেন বারবার তার দাদির এমন দুর্ঘটনার স্বপ্ন সে দেখছে, যা বাস্তবে কখনো ঘটেইনি। তাই এখন তাকে আবার বাড়ি ফিরে গিয়ে এই স্বপ্নের কারণ জানতে হবে। স্টেফেন পরের দিনই বাড়ি গিয়ে তার বাবা মার্টিনের সাথে দেখা করে, কেননা তার আইরিস সম্পর্কে জানতে হবে যে সে এখন কোথায় আছে, কারণ আইরিস গত কয়েক দশক ধরে তাদের থেকে দূরে ছিল। তাই এখন স্টেফেন তার মায়ের জিনিসপত্রের মধ্যে আইরিসের ঠিকানা খুঁজতে থাকে। তখন উপর থেকে স্টেফেনের ভাই চার্লিও চলে আসে, যে স্টেফেনকে দেখে খুব একটা খুশি নয়, কারণ স্টেফেন কলেজে যাওয়ার পর তার ভাইকে তেমন ফোন করে না আর সে একা হয়ে গেছে। রাস্তায় স্টেফেন তার ভাইকে তার স্বপ্নের ব্যাপারে বলে দেয়, কিভাবে গত 2 মাস ধরে তার দাদির একই স্বপ্ন সে বারবার দেখছে, যেখানে সে উঁচু বিল্ডিং এ থাকা অবস্থায় সবাই মারা যায়, কিন্তু এমন কিছুই তো ঘটেনি। তাদের দাদি তো এখনো বেঁচে আছে, তাহলে সে স্বপ্ন বারবার কেন আসছে? এটার কারণ খুঁজে বের করার জন্য স্টেফেন তার দাদি আইরিসের সাথে দেখা করতে যায়। দুজন শীঘ্রই তাদের চাচির বাড়িতে পৌঁছায়, যেখানে তাদের কাজিন এরিক ও ববির সাথে দেখা হয়। এছাড়াও তাদের জুলিয়া নামের একটি বোনও ছিল। এবার স্টেফেন সরাসরি তার চাচি ব্রেন্ডা এবং চাচা হাওয়ার্ডের সাথে দেখা করে, যাদের কাছে সে তার দাদি আইরিসের ঠিকানা জিজ্ঞেস করতে থাকে। তবে তার চাচা হাওয়ার্ড এখন আইরিসের ব্যাপারে কোনো কথা বলতে চায় না। সে রেগে গিয়ে বলে কিভাবে তাদের বাবা পলের মৃত্যুর পর আইরিস পাগলের মতো কথা বলতে শুরু করে। সে শুধু একটাই কথা বারবার বলতো যে কিভাবে যে লোকগুলো সেই স্কাই টাওয়ারের দুর্ঘটনা থেকে বেঁচেছে তারা এখন একে একে সবাই মারা যাবে। আইরিসের 2টি সন্তান ছিল, যার মধ্যে হাওয়ার্ড নিজে এবং স্টেফেনের মা ডার্লিন। আইরিসকে এমন আচরণ করতে দেখে পল হাওয়ার্ড এবং ডার্লিনকে আইরিস থেকে দূরে সরিয়ে দেয়। স্টেফেন বলে তার দাদি নিশ্চয়ই এমন কিছু বলতে চেয়েছিল যা কেউ কখনো বুঝতে পারেনি, আর এখন সে তার দাদি আইরিসের সাথে দেখা করে সবকিছু জানতে চায়। যদিও চাচা হাওয়ার্ড তাকে এখন কিছুই বলে না, কিন্তু স্টেফেন তার চাচার কাছে বারবার জিজ্ঞেস করে ঠিকই জেনে যায় যে তার দাদির বর্তমান ঠিকানা কি। এদিকে তার জিনিসপত্র থেকে সে তার দাদি আইরিস এবং দাদা পলের পুরনো ছবিও পেয়ে যায়, অর্থাৎ এই সবকিছু 50 বছর আগে সে টাওয়ারের দুর্ঘটনা থেকে শুরু হয়েছিল, যা স্টেফেনের স্বপ্নেও দেখা যায়, কিন্তু বাস্তবে এই টাইমলাইনে সেই ঘটনা কখনো ঘটেনি। এখন স্টেফেন অনেক লম্বা ড্রাইভ করার পর অবশেষে তার দাদি আইরিসের বাড়িতে পৌঁছে যায়। তার বাড়িটা দূরে জঙ্গলের মাঝখানে তৈরি করা হয়েছিল এবং বাড়িটির চারপাশে অনেক নিরাপত্তা ব্যবস্থা করা ছিল। এখন গাড়ি থেকে নেমে স্টেফেন ইন্টারকমে কথা বলে। সে তার দাদিকে বিশ্বাস করায় যে তার নাতনি এবং স্টেফেন আইরিসের সন্তান ডার্লিনের মেয়ে, সুতরাং সে যেন তাকে ভেতরে আসতে দেয়। এখন আইরিস প্রথমে স্টেফেনের ফোন এবং গাড়ির চাবি সবকিছু বাইরে একটা বক্সে রাখতে বলে। সে কোনো ধারালো জিনিস ভেতরে আনতে পারবে না। এরপর গেট খুলে যায় এবং স্টেফেন ভয় পেতে পেতে ভেতরে এসে দেখে সে আইরিস এখন বৃদ্ধ হয়ে গেছে। আইরিস স্টেফেনকে দেখে খুশি হয়, কিন্তু সে তার কাছে যায় না। স্টেফেন এটাও লক্ষ্য করে যে আইরিস সবসময় ভয় থাকে, যেন তার কোনো দুর্ঘটনার আশঙ্কা আছে। এখন স্টেফেন তার মা ডার্লিনের ব্যাপারে জিজ্ঞেস করলে স্টেফেন প্রকাশ করে যে কিভাবে তার গত 2 মাস ধরে তার ওই স্বপ্ন আসছে, যেখানে তারা সবাই সেই টাওয়ারে মারা যায়, কিন্তু বাস্তবে তেমন ঘটনা কখনো ঘটেনি। এখন আইরিস জানায় যে সে সবকিছু বাস্তবে ঘটেছিল। সেদিন যখন সে পলের সাথে সেই স্কাই টাওয়ারে গিয়েছিল তখন এমনটা সত্যি সত্যি হয়েছিল, কিন্তু সেই সমস্ত দৃশ্য সে আগে দেখে নিয়েছিল। যখন ছাদে পল তাকে প্রপোজ করছিল তখন আইরিস তাড়াতাড়ি সব ঘটনা বদলে দেয়, কারণ সে ভবিষ্যৎ সম্পর্কে আগে জানতে পেরেছিল। আর সে বাচ্চার থেকে সে কয়েন কেড়ে নেয় এবং সে আগুন নিভিয়ে দেয় এবং ফ্লোরে যে ফাটল ধরেছিল সে সম্পর্কে সবাইকে জানিয়ে দেয়, যাতে পুরো ঘটনাটাই বদলে যায়। তাই সেদিন সে টাওয়ারে যতজন লোক মরতে চলেছিল আইরিস ভবিষ্যৎ দেখার কারণে তাদের সবার জীবন বাঁচিয়ে নেয়। এরপর সে টাওয়ারটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সময়ের সাথে সাথে আইরিস লক্ষ্য করতে শুরু করে যে সে যেসব লোকের জীবন টাওয়ারে মরার হাত থেকে বাঁচিয়েছিল তারা পরে অন্য ঘটনায় মারা যেতে থাকে। এমনটা মনে হচ্ছিল যেন আসলে তাদের সেই টাওয়ারেই মরার কথা ছিল, কিন্তু আইরিস সেই ঘটনা বদলে দিয়ে তাদের সবার জীবন বাঁচিয়ে নেয়। এখন মৃত্যু চায় না যে তারা সবাই বেঁচে থাকুক। এখন স্টেফেন অবাক হয়ে যায় যে এমন কিভাবে হতে পারে। এখানে আইরিস বলতে থাকে যে পরে মারা যাওয়া লোকেরা সেই অনুযায়ী মরতে থাকে, যে অনুযায়ী তারা সেই টাওয়ারে মরতে চলেছিল। আর যেহেতু শেষে আইরিস নিজে বেঁচে ছিল তাই সে কোনোভাবে এখন পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু এখন 2 মাস আগে তারও ক্যান্সার ধরা পড়েছে, অর্থাৎ সে বেশি দিন বাঁচবে না। আর ঠিক সেই সময় থেকেও স্টেফেনের তার স্বপ্ন আসতে শুরু করে, অর্থাৎ আইরিসের মতে তাদের পুরো পরিবারকে বাঁচাতে হবে, কারণ যদি আইরিস মারা যায় তাহলে মৃত্যু একে একে তার পরিবারের সদস্যদের মারতে শুরু করবে। মৃত্যু তাদের সবার পিছু নেবে, কারণ তাদের তো কখনো জন্ম হওয়ার কথা ছিল না। এখন আইরিস তার এত বছরের গবেষণার সব কাগজপত্র স্টেফেনকে দিতে থাকে, যাতে সে সবকিছু বুঝতে পারে, যে উপায়গুলোর কারণে সে এখন পর্যন্ত মৃত্যু থেকে বাঁচতে পেরেছে এবং এই কারণে সে এই সেফ হাউস থেকে বাইরে বের হয় না। আর স্টেফেন এটার সাহায্যে তার পরিবারকে বাঁচাতে পারবে। এরই মাঝে একটা ম্যাগনিফাইং গ্লাস নড়ে যায় এবং তা দিয়ে একটি গাছের গুড়ি জ্বলতে শুরু করে, কিন্তু আইরিস সেটা লক্ষ্য করে ফেলে। তবে এখন স্টেফেনের তার দাদির কথায় বিশ্বাস হয় না। তার এই কথার কারণে তার বাকি পরিবার আইরিসকে পাগল মনে করত, তাই সে এখন ডায়েরি না নিয়ে ফিরে যেতে থাকে। অন্যদিকে আইরিস বাইরে যাওয়ার কথা ভাবতে শুরু করে, কারণ তার ধারণা ছিল যে সে কোনো উপায়ে মারা যাবে। এমনিতেও মৃত্যু
মৃত্যু এত বছর ধরে তার পিছনে লেগে আছে, কিন্তু এবার তো সে ক্যান্সারের কারণে এমনিতেই মারা যাবে। তাই স্টেফেনকে বিশ্বাস করানোর জন্য যে সে সত্যি বলছে এবং সে যেন তার পুরো পরিবারকে বাঁচিয়ে নেয়, তাই আইরিস এখন তাকে সেই ডায়েরিটি দিতে বাইরে বেরিয়ে আসে। তখন সে বলে এখন থেকে সামনে যা হতে চলেছে তাতে স্টেফেনের তার প্রতিটি কথায় বিশ্বাস হয়ে যাবে। সে তাকে দূরে সরতে বলে, আর তখনই পেছন থেকে একটি পাখা ভেঙে সোজা আইরিসের মাথায় ঢুকে যায় এবং সে সেখানে মারা যায়। সে সবকিছু আগে থেকে অনুমান করে নিয়েছিল এবং ঠিক তেমনটাই হয়েছে। এবার পরদিন পুরো পরিবার আইরিসের শেষকৃত্যে জড়ো হয়। এখানে স্টেফেন তার বাবা এবং চাচা হাওয়ার্ডকে সব জানায় যে কিভাবে আইরিস মরার আগে তাকে সব বলে দিয়েছিল। তার মৃত্যুর সাথে সাথে মৃত্যু তাদের পুরো পরিবারের দিকে আসবে, তাই তারা সবাই যেন সতর্ক হয়ে যায়। যদিও এখন তার কথায় কেউ বিশ্বাস করে না। তখনই সেখানে স্টেফেনের মা ডার্লিনও এসে পড়ে, যে তাদের ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। তাই স্টেফেন রেগে গিয়ে তার থেকে দূরে যেতে থাকে। আর যখন তার ভাই চার্লি তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের মায়ের সাথে কথা বলা উচিত, তখনই স্টেফেন মানে না, কারণ তাদের মা ছোটবেলায় তাদের বাবার ভরসায় ছেড়ে চলে গিয়েছিল আর এখন সে তাকে আরেকটা সুযোগ দিতে পারবে না। পরের দিন হার্ডওয়ার্ড তার পুরো পরিবারের জন্য একটা লাঞ্চের আয়োজন করে, কারণ এখন পুরো পরিবার একসাথে জড়ো হয়েছে। যদিও স্টেফেন সেখানে তার মা উপস্থিত থাকায় নিজের বাড়ি চলে যায় এবং সে আইরিসের ডায়েরি নিয়ে গবেষণা করতে শুরু করে। সে ডায়েরি থেকে জানতে পারে তারা কোন কোন জিনিস থেকে মারা যেতে পারে, আর মৃত্যু কখনো তাদের পিছু ছাড়ে না, যাদের পৃথিবীতে থাকার কথাই ছিল না। অন্যদিকে লাঞ্চের সময় একটা গ্লাস ভাঙার পর ববের হাত থেকে ভুল করে একটি কাঁচের টুকরো বরফের মধ্যে পড়ে যায়, অর্থাৎ সেটা কোনো একজন সদস্যের গ্লাসে যেতে চলেছে। এরপর সে তার বোন ডার্লিনের সাথে দেখা করতে যায়, কারণ সে অনেক বছর পর ফিরে এসেছে। সে জানেও যে কিভাবে তাদের মা আইরিস সবসময় তাদের মৃত্যুকে নিয়ে ভয় দেখিয়ে রাখত। এই কারণে ডার্লিনের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে তার সন্তান স্টেফেন ও চার্লিকে ছোটবেলায় তাদের বাবার কাছে ছেড়ে চলে গিয়েছিল। এদিকে স্টেফেন ডায়েরি থেকে আন্দাজ করে ফেলে যে তাদের সাথে কিছু খারাপ হতে চলেছে, তাই সে তাড়াতাড়ি তাদের ফোন করতে থাকে আর তাদের বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু বাকি সবাই লাঞ্চে ব্যস্ত থাকায় কেউ ফোন তুলতে পারে না। অন্যদিকে হার্ডওয়ার্ড ততক্ষণে তার সন্তানদের সাথে যোগ দেয়। ঠিক তখনই ডার্লিন লক্ষ্য করে যে তাদের নিচে একটি ধারালো যন্ত্র পড়েছিল এবং সে সেটা তুলে পাশে রেখে দেয়। যদিও ততক্ষণে সমস্ত ঘটনা শুরু হয়ে গেছে, কিন্তু যেই তাকে দেখে হার্ডওয়ার্ড তার দিকে যাচ্ছিল, তখনই সেই কাচের টুকরোটা যেটা গ্লাসে পড়েছিল এখন সেটা হার্ডওয়ার্ডের পায়ে বিদ্ধ হয়, আর সেই ধারালো যন্ত্রটি সেটা পড়ে গিয়ে ঘাস কাটার মেশিন চালু হয়ে যায় এবং সেই মেশিন সোজা হার্ডওয়ার্ডের মুখের উপর চড়ে যায়, যার ফলে সে সেখানে মারা যায়। এখন এখান থেকে স্টেফেনের কাছে আইরিসের তত্ত্ব নিশ্চিত হয়ে গেছে যে আইরিসের মৃত্যুর সাথে সাথে এখন তার পুরো পরিবার মরতে শুরু করবে, কারণ তাদের তো কখনো জন্ম হওয়ার কথা ছিল না। তাই স্টেফেন তার পুরো গবেষণা তৈরি করে এবং তার পরিবারকে জড়ো করে তাদের সবকিছু বোঝাতে শুরু করে। স্টেফেন বলতে শুরু করে কিভাবে সেই টাওয়ারে আইরিসের দ্বারা বাঁচার পর মৃত্যু সেই সমস্ত মানুষকে আবার এক এক করে মারতে শুরু করেছে। তবে যেহেতু সেসব মানুষের মৃত্যুর সংখ্যা শত শত ছিল, তাই মৃত্যু প্রত্যেকের কাছে পৌঁছাতে অনেক বছর সময় লাগিয়ে দেয় এবং ততদিন অনেকেই সন্তান পর্যন্ত জন্ম দিয়েছিল, যাদের জন্মই তো হতো না যদি তারা টাওয়ারে মারা যেত। তাই এখন মৃত্যু তাদের সবাইকে মারছে, যাদের সংযোগ সেই টাওয়ারে উপস্থিত লোকদের সাথে ছিল। এবং শেষে যখন আইরিসের মরার পালা আসে, সে সেই কেবিনে লুকিয়ে পড়ে আর মৃত্যু তার কাছে পৌঁছাতে বহু বছর লেগে যায়। তাই এরপর আর কেউ মরছিল না, কিন্তু মৃত্যু এখন আইরিসের মৃত্যুর পর তাদের পিছনে আসবে। এই মৃত্যু পর্যায়ক্রমে বড়দের থেকে ছোটদের ধরে, মানে হার্ডওয়ার্ড ছিল আইরিসের বড় ছেলে। তো এখন হার্ডওয়ার্ডের মৃত্যুর পর তার 3 সন্তান তাদের বয়স অনুযায়ী মারা যাবে। সবার আগে বড় ছেলে এরিক, তারপর জুলিয়া এবং শেষে সবচেয়ে ছোট ববি। তাদের পর হার্ডওয়ার্ডের ছোট বোন ডার্লিনের পরিবারের পালা আসবে, যেখানে ডার্লিনের পর স্টেফেন নিজে এবং শেষে চার্লি। মৃত্যুর পুরো সিস্টেম এখন এটাই থাকবে। তবে হার্ডওয়ার্ডের স্ত্রী ব্রেন্ডা এবং স্টেফেনের বাবা এই দুজন নিরাপদ, কারণ তারা দুজন আইরিস এবং পলের ব্লাড লাইন নয়। স্টেফেন আরো জানায় যে সেই ডায়েরিতে জেবি নামের এক ব্যক্তির কথা সে জানতে পেরেছে যে মৃত্যুকে ফাঁকি দিয়েছিল, তাই তারা তাকে খুঁজে বের করে জিজ্ঞেস করতে পারে যে তারা কিভাবে বাঁচবে। যদিও এবারে কেউ তার কথায় বিশ্বাস করে না এবং তারা এটা বলে যে স্টেফেনও তার দাদির মতো পাগল হয়ে যাচ্ছে। এটা বলে সবাই চলে যায়। এবার সেই রাতে যখন এরিক প্রতিদিনের মতো কাজ করছিল, তখন সব কাজ শেষ হওয়ার পর এরিক দোকানে একা আটকে যায়। সে তার বাবা হাওয়ার্ডের স্মরণে নিজের হাতে ট্যাটু বানাতে শুরু করে। এরই মধ্যে তার কাছে স্টেফেনের মেসেজ আসে যে তারই পরের নম্বর, তাই সে যেন সতর্ক থাকে। কিন্তু এরিক তার ফোন বন্ধ করে দেয়। তখন এখানে ঘটনাগুলো নিজে থেকে ঘটতে শুরু করে। সাউন্ড বক্সের ভাইব্রেশনে একটা বোতল পড়ে যায়। সে জোরে উঠে দাঁড়ায়, যার ফলে চেয়ারটা গিয়ে আলমারির সাথে ধাক্কা খায় আর একটা লিকুইডের বোতল পড়ে যায়। কর্ক খোলা থাকায় সেখান থেকে লিকুইড পড়তে থাকে। পাখার সাথে চেন ধাক্কা খেতে খেতে আংটা খুলে যায় আর আংটায় লেগে থাকা চেনটি গিয়ে সোজা এরিকের নাকের রিংয়ে আটকে যায়, যার ফলে সে বের হতে পারে না। অন্যদিকে নিচে ততক্ষণে একটি ল্যাম্প পড়ে গিয়ে আগুন লেগে গেছে। সেই সময় এরিক নিজে
চেইনে ঝুলে আছে। আর তখনই দোকানে একটা বড় বিস্ফোরণ হয়। এবার সকাল হলে স্টেফেন তার ছোট ভাই চার্লিকে জাগিয়ে তোলে, কারণ এরিকের ফোন রাত থেকে বন্ধ আসছে। তাই দুজন তাড়াতাড়ি এরিকের বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় চার্লি জানতে পারে যে গত রাতে এরিকের দোকানে বিস্ফোরণ হয়েছিল। এতে তারা দুজন আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই এরিককে রাস্তায় সুস্থ ভেবে পেয়ে যায়। সে জানায় যে গত রাতে বিস্ফোরণে সে বেঁচে গেছে, কারণ সৌভাগ্যবশত সে একটি লেদার জ্যাকেট পরেছিল। এখানে স্টেফেন আরো বিভ্রান্ত হয়ে যায় যে এরিক ভাগ্যক্রমে কিভাবে বাঁচতে পারে। সিস্টেম অনুযায়ী তারই তো মরার কথা ছিল, তাই সে এরিককে সামনে সতর্ক থাকতে বলে। স্টেফেন আইরিসের ডায়েরি থেকে নিজের ধারণা খাটাতে শুরু করে যে কিভাবে ফুটবল খেলতে থাকা বাচ্চাদের বল তাদের লাগতে পারে। পাশে একটি গাছে একটি ট্রিমার ঝুলছে, সাথে একজন লোক পাতা উড়াচ্ছিল। তাই এই সমস্ত জিনিস এরিককে মারার চেষ্টা করতে থাকে। ততক্ষণে এখানে এরিকের ছোট বোন জুলিয়াও চলে আসে। তখনই পেছনে জুলিয়া যাচ্ছিল। তখন আগের সমস্ত জিনিস একত্রিত হয়ে তাদের কারণে জুলিয়া সে আবর্জনার ট্রাকে পড়ে যায়, ঠিক যেমনটা স্টেফেন অনুমান করেছিল। কিন্তু এই সবকিছু এরিকের পরিবর্তে তার ছোট বোন জুলিয়ার সাথে হয়েছে। এখন তিনজন দ্রুত ট্রাকের পেছনে দৌড়াতে থাকে, যাতে জুলিয়াকে ভেতর থেকে বের করতে পারে, কিন্তু তারা কিছুই করতে পারেনি। অবশেষে জুলিয়া এই আবর্জনার ট্রাকে আটকে মারা যায়। এখন স্টেফেন কাঁদতে কাঁদতে ক্ষমা চায় যে সে সিস্টেম অনুমান করতে ভুল করে ফেলেছে। কিন্তু এখান থেকে ব্রেন্ডা এর আসল রহস্য ফাঁস করে। আসলে এরিক যে সবচেয়ে বড়, সে হাওয়ার্ডের ছেলেই ছিল না। ব্রেন্ডার সেই সময় অন্য কারোর সাথে সম্পর্ক চলছিল। এই সত্যিটা ব্রেন্ডা হাওয়ার্ড এবং এরিক সহ বাকি সবার থেকে লুকিয়ে রেখেছিল। তাই এরিক যেহেতু এখন আইরিসের ব্লাড লাইনে নয়, তাই সেই হিসেবে জুলিয়ারই পালা ছিল এবং সেই মারা গেছে। এদিকে এরিক তার জীবনের এত বড় সত্যি জানতে পেরে খুব রেগে যায়। সে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে এখন হাওয়ার্ডের পরিবারের সবচেয়ে ছোট ববি বেঁচে আছে, অর্থাৎ এখন মরার পালা তার। এদিকে এখন সবাই স্টেফেনের তত্ত্বে বিশ্বাস করতে শুরু করেছে। তাই তারা পরিকল্পনা করতে থাকে যে তারা ববিকে কিভাবে বাঁচাবে। এখন মৃত্যু সোজা তার পেছনে যাবে। তখনই তাদের মনে পড়ে যায় কিভাবে আইরিসের ডায়েরিতে জ্যাবি নামের এক ব্যক্তির নাম ছিল, যে মৃত্যু থেকে বেঁচে গিয়েছিল, এবং চার্লি ততক্ষণে তার ঠিকানা খুঁজে বের করেছে। সে কাছের একটি হাসপাতালে কাজ করে। তাই এখন তারা সবাই সেখানে গিয়ে তার কাছে এই বিষয় জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেয়। যদিও তার বাবা অন্য কেউ, কিন্তু সে ববিকে এখনো নিজের ভাই মনে করত। তাই সেও তাদের সাথে ববিকে বাঁচাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই এখন হাসপাতালে গিয়ে সে জ্যাবির সাথে দেখা করে। এখন স্টেফেন তাকে সবকিছু বলার পর জ্যাবি প্রকাশ করে যে সে আর কেউ নয়, বরং সে ছোট্ট শিশুটি যে দুর্ঘটনার দিনে তার মায়ের সাথে টাওয়ারে গিয়েছিল। সেখানে আইরিস তাদেরকে বাঁচিয়ে নেয়। অর্থাৎ সে আসল টাইমলাইন অনুযায়ী আইরিসের পর সে সবচেয়ে শেষে মরতে চলেছিল, কিন্তু আইরিস মৃত্যুকে নিজের পর্যন্ত আটকে রেখেছিল। সে আরো জানায় যে এমনটা শুধু তাদের সাথেই নয়, আরো অনেক লোকের সাথেই হয়েছে। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারেনি এবং আজ পর্যন্ত কেউ মৃত্যুকে ধোঁকা দিতে পারেনি। সে আইরিসের সাথে মিলে পুরো দুনিয়া থেকে দূরে সে ঘরটি বানিয়েছিল, যাতে আইরিস সেখানে নিরাপদে থাকতে পারে। কিন্তু অবশেষে আইরিসের ক্যান্সার হয়ে যায়, আর এখন তো তার নিজেরও ক্যান্সার হয়েছে। স্টেফেন জিজ্ঞেস করে যে তাহলে তারা মৃত্যু থেকে কিভাবে বাঁচবে। এখন জ্যাবির মতে সে তার পুরো জীবনে মৃত্যু থেকে বাঁচার দুটি উপায় খুঁজে বের করেছে। প্রথমত, যারই মরার পালা আসবে সে তার জায়গায় অন্য কাউকে মেরে ফেলবে, এবং তারপর সে যাকে মারবে তার জীবনটাও সে পেয়ে যাবে। অন্যদিকে দ্বিতীয় রাস্তাটি হলো যে মারা যাবে তাকে কোনোভাবে তার শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত মরতে হবে। তারপর শেষ মুহূর্তে পরিবারের বাকিরা তাকে কোনোভাবে বাঁচিয়ে তুলবে। তারপর মৃত্যু তাদের ব্লাড লাইনের পিছু ছেড়ে নিজের পরের শিকারের কাছে চলে যাবে। কিন্তু দুজনের কেউই এর জন্য রাজি হয় না এবং তারা দ্বিতীয় বিকল্পটি বেছে নেয়। এখন যেহেতু ববির ছোটবেলা থেকে বাদামে অ্যালার্জি রয়েছে, তাই এরিক প্ল্যান অনুযায়ী তারা তাকে একটি নার্সারি চকলেট খাইয়ে তার অবস্থা খারাপ করবে। তখন ববি একদম মরার মতো অবস্থায় থাকবে। যেহেতু সে এখন হাসপাতালে আছে, তাই এখান থেকেই এরিক ববিকে মরার ঠিক আগে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার জীবন বাঁচিয়ে নেবে। যদিও এখন যে মেশিন থেকে তারা নার্সারি চকলেট বের করেছিল সেটা আটকে যায় এবং দুজন জোর করে সে মেশিনটি ঝাঁকিয়ে প্যাকেট বের করতে থাকে, যার সাথে একটি স্প্রিংও বেরিয়ে আসে। এরপর দুজন একটি এমআরআই রুমে চলে যায়, যাতে কেউ তাদের দেখতে না পারে। এরিক এখানে ববিকে নিরাপদে থাকতে বলে। সে একটি হুইলচেয়ার আনতে চলে যায়, যাতে মরতে থাকা ববিকে ডাক্তার পর্যন্ত নিয়ে যেতে তাদের কোনো দেরি না হয়। কিন্তু কিছুক্ষণ পর তাদের দ্বারা ভুলবশত এমআরআই মেশিন চালু হয়ে যায়, আর এই মেশিন ধাতব জিনিসকে নিজের দিকে আকর্ষণ করে, অর্থাৎ মৃত্যু তার খেলা খেলতে শুরু করে দিয়েছে। এখন ববির জন্য হুইলচেয়ার আনার পর এরিক তার কাছ থেকে তার ইনজেকশন নিয়ে নেয়, যাতে সে অ্যালার্জি হওয়ার পর ইনজেকশন লাগাতে না পারে, এবং তাদের প্ল্যান কাজ করে। এখন প্ল্যান অনুযায়ী ববি সেই চকলেটটি খেয়ে নেয়, যার ফলে তার অ্যালার্জি হতে শুরু করে। কিন্তু তারা খেয়াল করেনি যে পেছনে এমআরআই মেশিন চলছে, যা এখন এক এক করে সমস্ত ধাতব জিনিসকে নিজের দিকে টানতে শুরু করে। যেহেতু এরিক তার পুরো শরীরে মেটাল পিয়ার্সিং করে রেখেছিল, তাই এখন তার পুরো শরীর এমআরআই মেশিনের দিকে যেতে থাকে। অবশেষে হুইলচেয়ারটি তার দিকে এসে লাগার সাথে সাথেই এরিক পুরোপুরি এমআরআই মেশিনে আটকে যায় এবং পিষ্ট হয়ে সেখানে মারা যায়। অন্যদিকে ববিও এখন অ্যালার্জিতে মরতে মরতে এরিকের হাত থেকে ইনজেকশন নিতে যায় এবং অবশেষে সে নিজের শরীরে ইনজেকশন লাগিয়ে নেয়। কিন্তু বাইরেও ততক্ষণে এমআরআই মেশিনের ম্যাগনেটিক ফিল্ডে পৌঁছে গেছে, যা দেখে একজন নার্স সেই রুমে
রুমে দেখতে যায় যে কি হয়েছে। যেই সেই দরজা খোলে তখন সেই মেশিনটি স্প্রিংটি যা ভুল করে এরিক ও ববির কারণে বাইরে বেরিয়ে গিয়েছিল সেটাই এখন আকৃষ্ট হয়ে সোজা ববির মাথায় গিয়ে লাগে এবং সেও মারা যায়। অর্থাৎ এখন শুধু ডার্লিন, স্টেফেন ও চার্লি বেঁচে আছে। যেহেতু মরার পালা তারই, তাই সে তার মায়ের সাথে আইরিসের কেবিনে থাকতে চলে যাবে, যা সবচেয়ে নিরাপদ। সেখানে মৃত্যু আর কিছুই করতে পারবে না। আর যতক্ষণ ডার্লিনের কিছু হবে না ততক্ষণ স্টেফেন এবং চার্লি নিরাপদ থাকবে, কারণ মৃত্যু একটি সিস্টেমে চলে। এখন তাদের কাছে আর কোনো উপায় নেই। এমনিতেও ডার্লিন তার সন্তানের জন্য আগেই কিছু করতে পারেনি, কিন্তু এখন সে তাদের জীবন বাঁচানোর জন্য সারা জীবন সে নিরাপদ কেবিনে বন্ধ থাকতে রাজি আছে। তিনজন এখন লম্বা ড্রাইভ করার পর অবশেষে সেই কেবিনে পৌঁছে যায়, কিন্তু এখানেও তো গেট বন্ধ ছিল এবং সেখানে বিদ্যুতের তারে কারেন্ট বইছিল। তাই স্টেফেন এখন তার গাড়ি নিয়ে ধাক্কা মেরে গেট ভেঙে ভেতরে ঢুকে যায়, কিন্তু এরই মাঝে তার সিট বেল্ট আটকে যায় এবং সে সেখানেই ফেসে যায়। যদিও এখন তাদের মা ডার্লিনকে নিরাপদ করতে হতো, তাই চার্লি ডার্লিনকে নিয়ে তাড়াতাড়ি কেবিনের ভেতরে যেতে থাকে। অন্যদিকে এখন মৃত্যুর প্রক্রিয়া আবারও শুরু হয়ে গেছে, তাই একটি বিদ্যুতের তার ছিঁড়ে কেবিনের উপর পড়ে, যার ফলে ভেতরে স্টোভ ফেটে যায় এবং খুব বড় একটি বিস্ফোরণ হয়। বাইরে ডার্লিন এবং চার্লি আহত অবস্থায় থাকে। পাশাপাশি সে গাড়িতে উল্টে যায়, যেখানে স্টেফেন সিট বেল্টে আটকা পড়েছিল। সে আর বের করতে পারছিল না। ঠিক তখনই একটা অংশ তারই উপর এসে পড়ে এবং ডার্লিন মারা যায়। অন্যদিকে গাড়িতে স্টেফেন জলে ডুবে যাচ্ছিল এবং মরার পালা তারই ছিল, কিন্তু চার্লি দ্রুত দৌড়ে গিয়ে কোনোভাবে শেষ মুহূর্তে তাকে বাইরে বের করে আনে এবং তাকে বাঁচিয়ে নেয়। এখন জ্যাবি তাদের আগে বলে দিয়েছিল যে যদি কেউ কিছুক্ষণ মরে গিয়ে আবার বেঁচে ওঠে তাহলে মৃত্যু তাদের ব্লাড লাইন থেকে এগিয়ে যায়। ঠিক এমনটাই স্টেফেনের সাথে হয়েছে এবং দুজন খুশি যে তারা এখন বেঁচে যাবে। এখন এই ঘটনার বেশ কয়েকদিন কেটে গেছে। দুই ভাই বোন তাদের বাবার সাথে তাদের অতীতে যা কিছু হয়েছে তা ভুলে গিয়ে জীবনের সামনে এগিয়ে যাচ্ছে। আজ তারা একসাথে চার্লির এক বন্ধুকে পার্টির জন্য নিতেও গেছে, যেখানে তারা একজন ডাক্তারকে সব জানায় যে কিভাবে চার্লি স্টেফেনকে কিছু সময় মরার পর বাঁচিয়ে নিয়েছে। কিন্তু এখন ডাক্তার তাদেরকে একটি অনেক বড় রহস্য ফাঁস করে। তিনি জানান যে স্টেফেন তো কখনো মারাই যায়নি। মেডিকেল সায়েন্স অনুযায়ী সে শুধু অজ্ঞান হয়েছিল, অর্থাৎ মৃত্যু এখনো তাদের পিছু ছাড়েনি। আর তখনই পেছন থেকে এক মহিলার হাত থেকে একটি কয়েন পড়তে পড়তে সোজা একটি রেলওয়ে ট্র্যাকের মাঝে গিয়ে আটকে যায়, যার ফলে ট্রেন এখন ট্র্যাক থেকে নেমে স্টেফেন এবং চার্লির পেছনে যেতে থাকে। অবশেষে তাদের দুজনের দৌড়ে পালানোর সত্ত্বেও তারা দুজন ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায়। অর্থাৎ মৃত্যুকে কেউ ধোঁকা দিতে পারে না। আর এখানে এই মর্মান্তিক পরিণতির সাথে এই পুরো মুভি শেষ হয়। আশা করি এই মুভিটি আপনাদের ভালো লেগেছে এবং এর প্রতিটি অংশ পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। মৃত্যুর হাত থেকে বাঁচার এই মরিয়া চেষ্টা এবং ভাগ্যের নির্মম পরিহাস সত্যি ভাবিয়ে তোলে। যদি এই মুভিটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এমন আরো মুভির এক্সপ্লেন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।